তোরা যে যা বলিস ভাই, ট্রাম্পের নোবেল প্রাইজ চাই, কিন্তু তা তো আপাতত আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তাতেই কি মাথা বিগড়েছে মার্কিন প্রেসিডেন্টের, নাকি আগ্রাসনের নেশায় এবার দিগবেদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন ট্রাম্প? একদিকে ফের ভারতের ওপর 25% বাড়তি কর চাপানোর কথা ঘোষণা করেছেন, অন্যদিকে নিজেকে ঘোষণা করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে। আসলে কি চাইছেন ট্রাম্প? এই শুল্ক চাপে বিপদ বাড়ল কি ভারতের? অন্যদিকে এই আবহে পরমাণু বোমা নিয়ে ট্রাম্পের আদরের পাকিস্তানের মুখোশ খুলছে সে দেশেরই সাংবাদিকরাই। আর ঠিক সেই পরিস্থিতিতে হঠাৎ ঢাকা জামাতের অফিসে হাজির চীনের রাষ্ট্রদূত। নেপথ্যে কোন গোপন ছক? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। কয়েকশো বার নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের কাঁদুনি গাওয়ার পরেও শেষমেশ নোবেল আর পাওয়া হয়নি। 8 মাসে 8 বার যুদ্ধ থামিয়েছেন বলে একাধিকবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি ছিল প্রতিটি যুদ্ধ থামানোর জন্যই তার নাকি একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল প্রাপ্তিকে কেন্দ্র করে কটাক্ষ করে বলেছিলেন ওবামা নাকি কিছুই করেননি, তাও তাকে নোবেল দেওয়া হয়েছে। আবার সম্প্রতি তাকে বলতে শোনা গেছে তাকে পুরস্কার না দেওয়া মানে বোকামি। গত বছর ট্রাম্প না নোবেল পেলেও ট্রাম্প যে দেশের উপর হামলা চালিয়েছে, সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করেছে, সেই ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। আর এরপরেই ট্রাম্প দাবি করতে শুরু করে মাচাদো নাকি ট্রাম্পকে নোবেল দিয়ে দিতে চায়। আর সম্প্রতি ভেনেজুয়েলার মার্কিন পদক্ষেপের পর সেই মাচাদো আবার ক্ষমতার লোভে নোবেল পুরস্কার তুলে দিতে চেয়েছিলেন ওই ট্রাম্পের হাতে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নোবেল কমিটি বিবৃতি দিয়ে সব জানিয়ে দিয়েছে এভাবে নোবেল পুরস্কার অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না। একবার ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্তই থেকে যায়, আর তার বদলায় না। ফলে ট্রাম্পের ভাগ্যে নোবেলের শিখে এখানেও ছিল না। সেই কারণেই কি এবার মাথার ব্যামোতে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট? কারণ হুমকি তো তিনি দিচ্ছিলেন, এবার তা কার্যকরও করলেন। ঠিক ধরেছেন, মানে ভারতের ওপর শুল্ক চাপানোর কথাই বলছি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্য করছে তাদের ওপর অতিরিক্ত 25% শুল্ক চাপানো হবে। আর সেই তালিকায় রয়েছে ভারতের নাম। অর্থাৎ আগেই ভারতের ওপর 50% শুল্ক চাপানো ছিল, আর এবার তা বেড়ে হলো অর্থাৎ মোট 75%। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন আমেরিকা এখন ইরানের সঙ্গে বাণিজ্যকারী যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবে। ফলে ভারতের ওপর মার্কিন শুল্ক বর্তমানে কার্যকর 50%-এর পরিবর্তে 75% বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ দেখুন, ইরানের সঙ্গে ভারতের লেনদেন কম নয় এবং দীর্ঘদিন ধরেই এটা চলছে। তাছাড়া দু দেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্কও রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এই শুল্ক আমাদের দেশের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যদিও ট্রাম্পের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, তবুও এই সম্ভাবনাটাই ভারতীয় রপ্তানিকারক, নীতি নির্ধারক এবং কূটনীতিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে গেলে একে তো প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে, অন্যদিকে রপ্তানি কমবে আর তার সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতির ওপর। গত অর্থবর্ষে ইরানের সঙ্গে অন্তত 14,000 কোটি টাকার ব্যবসা করেছে ভারত। একই সঙ্গে গত অর্থবর্ষে $120 কোটি পণ্য ইরানে রপ্তানি করেছে ভারত। আমদানির পরিমাণ $44 কোটি। আর এর ফলে নয়াদিল্লির জন্য $0.80 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। আর এই উদ্বৃত্ত শুধু সংখ্যার খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পাঞ্জাব হরিয়ানার বাসমতি চাষি,
মহারাষ্ট্র এবং গুজরাটের ওষুধ প্রস্তুতকারকরা, দক্ষিণ ভারতের ফল রপ্তানিকারক এবং সমগ্র ভারতের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। কারণ ইরান ভারতীয় বাসমতির অন্যতম বড় বাজার। বছরে প্রায় 12 লক্ষ টন চাল যায় সেখানে। আর শুধুই কি চাল, চা, চিনি, ডাল থেকে শুরু করে ওষুধ, সফট ড্রিঙ্কস, এমনকি মাংসও রপ্তানি হয় ইরানে। অন্যদিকে ভারত ইরান থেকে আমদানি করে অ্যাসাইলিক অ্যালকোহল ডেরিভেটিভস, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম কোক, বেটুমিন, ড্রাই খেজুর, আপেল, নানা রকমের রাসায়নিক এবং কাচের সামগ্রী। তেল আমদানি অবশ্য 2019 সাল থেকে বন্ধ, কারণ মার্কিন নিষেধাজ্ঞার জেরে আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল কেউই আর ওই ইরান থেকে তেল কেনে না। তবুও বাণিজ্য কিন্তু পুরোপুরি থেমে যায়নি, বরং তৃতীয় বিশ্বের মাধ্যমে বিকল্প পেমেন্ট মেকানিজমে ধীরে কিন্তু স্থিরভাবে তা এতদিন চলে আসছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের সম্ভাব্য নতুন শুল্কের আসল প্রভাব এখানে কিভাবে পড়বে? দেখুন, খাতায় কলমে শুল্ক বাড়লে আতঙ্ক তৈরি হবে, বহু সংস্থা ঝুঁকি এড়াতে পিছিয়ে যাবে, বাণিজ্যিক গতি স্লথ হবার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে চারাবার বন্দরের মতন কৌশলগত প্রকল্পের কাজেও ধাক্কা লাগার আশঙ্কা থাকছে। তাছাড়াও আইএনএসটিসি করিডোরে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। তবে সত্যি বলতে গত কয়েক বছরে নিষেধাজ্ঞার সঙ্গে লড়াই করা আয়ত্ত করে নিয়েছে ভারত। ফলে ট্রাম্পের চাপানো শুল্কের প্রভাব পড়লেও তা হয়তো মারাত্মক হবে না। ট্রাম্প এর আগেও রাশিয়ার ক্ষেত্রে একই কৌশল নিয়েছিল। রাশিয়াকে নয়, বরং রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে শাস্তি প্রদান করেছিল। 2025 সালে ভারতের ওপর শুল্ক 25 থেকে 50% বাড়ানো হয়েছিল রাশিয়ান তেলের জন্য। আবার ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে 100% শুল্কের হুমকিও দেওয়া হয়েছিল। ইরানের ক্ষেত্রেও সেই একই সেকেন্ডারির শুল্ক মডেল প্রয়োগ করে চলেছেন ট্রাম্প। যদিও জানেন কি, শুল্ক নিয়ে ট্রাম্পের এই যথেচ্ছার এবার বুমেরাং হতে পারে তার জন্যই। কারণটা অনেকদিন আগেই একবার আপনাদেরকে এই এডিটর্স ডায়েরিতে বলেছিলাম। মার্কিন সর্বোচ্চ আদালতকে ভয় পাচ্ছেন এখন ট্রাম্প, কারণ মার্কিন প্রেসিডেন্টের জারি করা শুল্ক বৈধ কিনা তা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই। মার্কিন সর্বোচ্চ আদালত যদি ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিয়ে দেয়, তাহলে কপালে দুঃখ আছে ওই আমেরিকার এবং ট্রাম্পের। সেই আশঙ্কা ইতিমধ্যেই করছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি জানিয়েছেন, এমনটা হলে কয়েক ট্রিলিয়ন ডলার লোকসান হবে আমেরিকার। শুল্কের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলে আমেরিকা সরকারকে কয়েকশো বিলিয়ন ডলার ফেরত দিতে হতে পারে। এদিকে আবার ট্রাম্প মুখে দাবি করছেন রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক চাপানো হচ্ছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য বেড়েছে সেই ট্রাম্পের জামানাতেই। ভাবুন তাহলে কতটা হিপোক্রিট এই মার্কিন প্রেসিডেন্ট। তবে সে দেশের অনেকেই এমন দ্বিচারিতা, মিথ্যাচার করতে ওস্তাদ। যেমন সম্প্রতি একটি পডকাস্টে আমেরিকার বাণিজ্য সচিব তথা ট্রাম্প ঘনিষ্ঠ হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি মোদি, তাই বাণিজ্য চুক্তি ভেস্তে দিয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। যদিও লুটনিকের এই যুক্তি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন শীর্ষকর্তার দাবিকে ভ্রান্ত বলে অভিহিত করেছিলেন। আবার দেখুন, অন্যায়ভাবে ভেনিজুয়েলার তেলের ভান্ডার কবজা করে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করেই ক্ষান্ত হননি ট্রাম্প। এবার কোনো রাগঢাক ছাড়াই নিজেকেই ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করে দিয়েছেন তিনি। রবিবার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই পোস্টে দেখা যাচ্ছে ট্রাম্পের উইকিপিডিয়া পেজের ছবিতে এডিট করে যোগ করা হয়েছে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ওই পোস্টের ছবি অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাস থেকেই ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জলজল করছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবেও তার নাম। ভাবুন একবার, আগ্রাসী আমেরিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ কি উপনিবেশিক শাসনের ফিরে আসার অশনি সংকেত?
ট্রাম্পের শুল্ক জুজুর ফলে চীনের সঙ্গেও কি এবার সম্মুখ সমরে নামতে চলেছে আমেরিকা? দেখুন, আমেরিকার শুল্ক চাপে ভারতের তুলনায় চীনের উদ্বেগ বেশি, কারণ তারা এখনও ইরানের সঙ্গে অনেক ক্ষেত্রেই সরাসরি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভারত যেখানে গত কয়েক বছরে মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে তেল আমদানি প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং বাণিজ্যকে সীমিত ও পরোক্ষ পথে চালাচ্ছে, সেখানে চীন ঠিক উল্টো পথে হাঁটছে। আজও চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির 80%-এরও বেশি শেষ পর্যন্ত চীনে পৌঁছয়। ফলে ট্রাম্প যদি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত 25% সেকেন্ডারি শুল্ক কার্যকরভাবে চাপান, তাহলে তার প্রথম এবং সবচেয়ে বড় আঘাত পড়বে চীনের ওপর। তার আরও একটি বড় কারণ ইরান এবং চীনের কৌশলগত বাণিজ্য। তাহলে কি এই আবহে দুই শক্তিশালী ভূশক্তির মধ্যে যুদ্ধের আবহ দেখা দিচ্ছে? অনেকের মনেই এই প্রশ্নটা উঠছে। দেখুন, আমেরিকা এবং চীন এই দুই দেশই জানে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে কেবলমাত্র সামরিক ক্ষতি নয়, উল্টে তা হবে বিশ্ব অর্থনীতির হত্যা। একদিকে আমেরিকার প্রযুক্তি, ডলার ব্যবস্থা এবং সামরিক শক্তি যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে, তেমন আবার চীনের উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং রপ্তানি নির্ভর অর্থনীতি গোটা বিশ্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই সরাসরি যুদ্ধ না হলেও খেয়াল করে দেখুন, প্রক্সি কনফ্লিক্ট, অর্থনৈতিক যুদ্ধ এবং সামরিক চাপ, এই তিনটি ফ্রন্ট ইতিমধ্যেই খুলে গেছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, ফিলিপিন্সের সামুদ্রিক সীমান্ত, এই অঞ্চলগুলোতে নিয়মিত মুখোমুখি দাঁড়াচ্ছে মার্কিন ও চীনা নৌবাহিনী। অন্যদিকে তাইওয়ান প্রশ্নে আমেরিকার অবস্থান চীনের কাছে রেড লাইন। ফলে কখনো যদি বেজিং মনে করে তাইওয়ান কার্যত স্বাধীন হয়ে যাচ্ছে, তখন সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাড়বে। এই আবহে আবার চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যেদিকে এগোচ্ছে, তাতে খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশের চীনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের একটি প্রস্তাবিত চুক্তি সামনে এসেছে, যা ভারতের চিন্তাকে বাড়িয়েছে। এর জন্য চীন আবার বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে প্রযুক্তি এবং নকশাও সরবরাহ করবে। আর এই কারখানা নাকি চলবে বাংলাদেশ বিমান বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ওই কারখানা ভারত বাংলাদেশ সীমান্তের কাছে হলে তা ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ হতে পারে। কারণ চীনের মতন আগ্রাসী দেশের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের কৌশলের অংশ হিসেবেই সেটিকে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের দুটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটি পুনরায় আবার চালুর বিষয়ে ঢাকা এবং বেজিংয়ের মধ্যে আলোচনা চলছে বলেই জানা গেছে। এই ঘাঁটি দুটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরেই অবস্থিত। ফলে এই ঘাঁটিগুলো সক্রিয় হলে চীন সামরিক তৎপরতা বাড়াতে পারে। ফলে বাংলাদেশকে কাজে লাগিয়ে চীন যে বাংলাদেশকে কুক্ষিগত করতে চাইছে তা এক প্রকার পরিষ্কার। যেমন গত সোমবার বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় জামাতে ইসলামীর দপ্তরে গিয়েছিলেন এবং সংগঠনের নেতা আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য, জামাতকে তিনি একটি সুসংগঠিত রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন। অথচ সকলেই জানেন যে 1941 সালে মৌলানা আবুল আলা মওদুদির দ্বারা প্রতিষ্ঠিত এই দলটি একটি কট্টরপন্থী রাজনৈতিক দল। শরীয়ত শাসন ব্যবস্থার সমর্থক এই দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর অভিযোগ রয়েছে এই জামাতের বিরুদ্ধে, যে কারণে সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা করা হয়েছিল। আর সেই দলকে চীনের তরফ থেকে সুষ্ঠু সুসংগঠিত দাবি করা হচ্ছে। বুঝুন ব্যাপারটা। অন্যদিকে আবার জামাতে ইসলামীও তাদের বিবৃতিতে বলেছে যে চীন এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। এই আবহে আবার সাক্সগ্রাম উপত্যকা নিয়ে ভারত চীনের মতপার্থক্য দেখা দিয়েছে। কারণ 5180 বর্গ কিলোমিটারের এই উপত্যকাটি পাকিস্তান 1963 সালে একটি সীমান্ত চুক্তির মাধ্যমে চীনের হাতে তুলে দিয়েছিল। যদিও শুরু থেকেই ভারত এই চুক্তিকে
অবৈধ বলে দাবি করে এসেছে। এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাফ জানিয়েছেন, ভারত কখনোই ওই সীমান্ত চুক্তি স্বীকার করে না। একই সঙ্গে স্বীকার করে না সিপেক অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প। ভারত সরকার বারবার বলেছে জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই শাসগ্রামে যে কোনো বিদেশি কার্যকলাপ সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। সে কারণে দিল্লি একাধিকবার বেজিংকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। অন্যদিকে পাল্টা চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিয়েংয়ের দাবি, শাসগ্রাম চীনের অঞ্চল হিসেবেই বিবেচিত। 60-এর দশকে পাকিস্তানের সঙ্গে যে সীমান্ত চুক্তি হয়েছে তা দুই দেশের সার্বভৌম সিদ্ধান্ত। সব মিলিয়ে চরমে উঠেছে এই মুহূর্তে উত্তেজনা। আর যে প্রশ্নটা বারবার উঠে আসছে তা হলো, ভারতকে অস্থির করার নেপথ্যে কি বাংলাদেশ এবং পাকিস্তানকে কাজে লাগানো হচ্ছে? কারণ সম্প্রতি পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক নজাম শেঠি তিনি দাবি করেছেন পাকিস্তান পরমাণু বোমা বানিয়েছে ভারতের জন্যই। ওই বোমা ভারত বিরোধী বোমা। তিনি দাবি করেছেন পরমাণু বোমা প্রথমে ব্যবহার না করার নীতি থেকে পিছু হটতে পারে পাকিস্তান, কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের যা সম্পর্ক তা যে কোনো দিন আরও খারাপ হতে পারে। সেক্ষেত্রে কখনো পরমাণু অস্ত্র প্রথমে ব্যবহার করব না, এই নীতিতে স্বাক্ষর করা পাকিস্তানের উচিত নয়। ফলে বুঝতেই পারছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। আর মনে রাখতে হবে, ভারত পিছু হটে যাবার দেশ নয়। নাম না করে পাকিস্তানকে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান পরিষ্কার জানিয়েছেন, সীমান্তে জঙ্গি কার্যকলাপ এবং জঙ্গি শিবিরের উপর নজরদারি চালাচ্ছে সেনা। এখনও 8টি জঙ্গি শিবির সক্রিয় রয়েছে, তার মধ্যে 2টি রয়েছে আন্তর্জাতিক সীমান্তের ওপারে আর 6টি রয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছে। আমাদের বিশ্বাস সেখানে জঙ্গি প্রশিক্ষণও চলছে, সেজন্যই নজরদারি চালানো হচ্ছে। যদি সীমান্তকে অশান্ত করে তোলার চেষ্টা হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পিছপা হবে না ভারত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অপারেশন সিঁদুর অভিযানের সময় পাকিস্তান যদি কোনো রকম ভুলচুক করত তাহলে তার বড় মাসুল চোকাতে হতো তাদের। ফলে বুঝতেই পারছেন, হাত গুটিয়ে কিন্তু একেবারেই বসে নেই ভারত। তাছাড়া গত 11ই জানুয়ারি ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের সফল পরীক্ষাও করেছে ভারত। আর এই মিসাইলটি একটি ট্রাইপড এবং সামরিক যান থেকেও উৎক্ষেপণ করা যেতে পারে। একই সঙ্গে এই মিসাইল কাঁধে বহনযোগ্য, অর্থাৎ কাঁধে করে জওয়ানরা সেটি বয়ে নিয়ে যেতে পারবে। ফলে শেষমেশে একটা যুদ্ধের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এখন কূটনৈতিক সমাধানের পথে গিয়ে সেই যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয় নাকি সমস্ত সমীকরণ ওলটপালট হয় তা অবশ্য সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।